আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার অনেক দিন পরে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমাদের ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাস্ট পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদের অনেক দিন পরে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো আমি এতদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, তবে সামনে আমি আরও রেগুলার হব। হ্যাঁ, আম্মু ঠিকই বলেছে, আমাদের ব্লগ দিতে দিতে দেরি হয়ে গিয়েছে, কারণ আমরা অনেকটাই আলসামি করেছি। ঈদের পরে আমরা আর ব্লগ তৈরি করিনি, এই জন্য আপলোডও দিতে পারিনি। আর এখন সকালবেলা আম্মু কবুতর আর মুরগিদেরকে খাবার দিতে চলে এসেছে। কি মনে হয় এগুলো আমাদের কবুতর? গেস করেন তো দেখি। না, আসলে এগুলো আমাদের কবুতর না, আমাদের মুরগিও না। কিন্তু এই মুরগিটার জন্য আমি ভিতরে ঢুকতে পারতেছি না। এই ছেলে মুরগিটা শুধু আমাকে মারে, মুরগি না মোরগটা আমাকে শুধু মারে। এত জোরে জোরে মারে, আমি কি বলবো। আসলে একটা মানুষের সাথেও মারামারি করতে ভালোই পারতেছে দেখছি। হ্যাঁ, ও জালির বাইরে দিয়েও আমাদেরকে মারতেছিল, আমরা ওকে কন্ট্রোলই করতে পারি নাই। এরপরে ওকে খাবার দেওয়ার পরেও শান্ত হয়েছে। আর এই পুদিনা পাতাগুলো দেখছেন না, এই পুদিনা পাতাগুলো আমি রমজানের সময় যে প্রথম রমজানে যে পুদিনা পাতাগুলো আনছিলাম, ওগুলাই গোড়া আমি লাগিয়ে লাগিয়ে পুরো রমজানটাই ক্লিয়ার করে ফেলছি। হ্যাঁ, আম্মু এক পুদিনা পাতা এনে পুরো মাস শেষ করেছে। আমি তো অবাক হয়ে গেছি, তুমি আর পুদিনা পাতা তোমার কিনতে হয় নাই না? তুমি এগুলা দিয়ে পুরো শেষ মাস। হ্যাঁ, আমার আর কিনতে হয় না। আমি প্রথম প্রথম যেগুলো খাইছি সেগুলো ডাল লাগাই দিচ্ছি। আমার লাস্টে দিয়ে দেখি কি ওগুলো অনেক পুদিনা পাতা হয়ে গেছে। দেখতো কি সুন্দর হয়েছে, দেখছো? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর হয়েছে। আর ওদেরকে এখন খাবার দিয়ে দিয়েছে, ওরা এখন শান্ত হয়ে গেছে। আমি পরবর্তীতে আম্মুকে বলেছিলাম যে তুমি হয়তো মনে হয় ওদেরকে দেরি করে খাবার দিয়ে দিয়েছো, এই জন্য ও তোমার উপরে রেগে গিয়েছিল। না না, ও ভাবতেছে ওর মুরগিগুলোকে আমি কোথাও নিয়ে যাবো, এই জন্য ও আমাকে আগে থেকে মেরে মেরে দূরে সরাই রাখতেছিল। হ্যাঁ, আর এখানে দেখিয়ে দিচ্ছি কবুতরের ছানাগুলোকে কি সুন্দর করে বসে আছে। ওদের বাবা চলে গিয়েছে, ওদেরকে ছেড়ে ভুলে বের হয়ে গিয়েছিল, আর ও ফিরে আসতে পারে নাই না। এটার জন্য আমার কষ্ট লাগছে অনেক। হ্যাঁ, অনেক খারাপ লাগতেছে। তো আর কি আর করা, আসলে কিছু করার নেই। কবুতর চলে গেলে অনেক সময় অনেকে ধরে ফেলে, তখন আর আসতে পারে না। অথবা অন্য কোনো কবুতরের সাথে জুটি বেঁধে নেয়, তাই আর আসতে পারে না। ওখানে ওই কালো কবুতরটাকে দেখতে পাচ্ছেন যে ও খাবার খাচ্ছে, ওই হচ্ছে ওর মা না? এখন মা লালন পালন করছে ওদেরকে। হ্যাঁ, এখন মায়ের লালন পালন করছে। আর এই কবুতরগুলো আসলে আমার না, এই মুরগিগুলো আমার না। আমি যে বাড়িতে থাকি ওই বাড়িওয়ালার। তো উনি একটু বেড়াইতে গেছে, তো এই জন্য একটু আমাদেরকে দেখাশোনা করার জন্য দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের তো এসব কাজ করতে অনেক ভালো লাগে। আর এখানে আমি চলে এসেছি আমের ভর্তা বানানোর জন্য। আম্মু তো আমাকে বলছে যে তুমি আমগুলা কেটে রাখো, আমি একটু গোসল করে আসি। আমি তো আম কাটতে গিয়ে আমার বেহাল দশা হয়ে গিয়েছে। এখানে আমগুলো আম্মু ফাটাফুটা আম করতে গিয়ে নিয়ে আসছে। সত্যি বলতে আমগুলো আসলে আমি ইচ্ছে করে ফাটা আম আনছি। তো বাজারে অনেক ফাটা আম উঠছে, কোথাও হয়তো বা ঝড় বৃষ্টি হয়েছে, তো আমগুলো পরে সব ফেটে গেছে। আমি একটা আমও ভালো পাইনি। তারপর আমি ফাটা আমগুলোই নিয়ে আসছি। এখন মেয়ে আমাকে বকাবকি করছে যে তুমি টাকা দিয়ে ফাটা আম কেন কিনে আনছো। আমি অবশ্য সস্তায় আনছি, তো সস্তায় পাইলে বস্তা ভরতে অসুবিধা কি বলেন? তো আমি নিয়ে আসছি। কিন্তু আমগুলো সুস্বাদু ছিল, মানে খারাপ খেতে হয়নি, ভালোই খেতে হয়েছে। এখানে আমি কাটা দিয়ে কাটতে পারছিলাম না, এই জন্য আমি তারপরে ছুরি দিয়ে কেটে ফেলছিলাম। ছুরি দিয়ে সুবিধা হয়েছে বেশি কাটতে। এখন আমগুলোকেও ভালো করে ছুলে সুন্দর করে নিয়েছে। আমি বলেছি একটু কুচো করে নাও, তো কুচো করতেছে। কুচো করতে করতে দেখেন ও কি করতেছে। হ্যাঁ, কুচো করতে করতে আমার হাতেও লেগে গিয়েছিল একটু, মানে আমগুলো পিছলে যাচ্ছিল বারবার। তারপরে আমি আম্মুর অপেক্ষা করছিলাম কখন তুমি আসবে আর তোমাকে এটা ধরেই দিব আমি। তারপরে আমাকে ধরাই দিছে। আর এখন আমি আমগুলোকে সবগুলোকে এভাবে কুচো করে নিচ্ছি। ওদের আসলে কুচো করে না দিলে না, ওরা চাবাই চাবাই খেতে চায় না, দাঁত নাকি টক হয়ে যায়। এর জন্য এরভাবে কুচো করে দিলে ওরা গিলে খেয়ে ফেলে। তো এই জন্য এত কুচো করতে হয়। তোমরা তো মনে হয় ছোটবেলায় গ্রামে ছিলে, তখন তো অনেক আম খেতে পেয়েছো না? আমরা তো তেমন একটা আম খেতেই পারি না। সত্যি বলতে আমি কি বলবো, আমার বাবার বাড়িতে অনেক আম গাছ ছিল। আমরা এত আম খাইছি যে আম যখন পারতো তখন আমরা জায়গায় জায়গায় লুকাই রাখতাম, আর পরে ওগুলো বের করে করে খেতাম। আম্মু আমাকে বলছে যে ছোটবেলায় থাকতে ভোর রাতে বলে টিনের আমের পড়ার শব্দে আম্মু ঘুমাতেই পারতো না। আর আমার নানা উঠে আমার নানা তো ভোর রাতেও সজাগ থাকতো, কারণ নামাজ পড়তো। তখন উঠে উঠে আমগুলো এনে এনে বালতিতে চুবিয়ে রাখতো পানির মধ্যে, যাতে ভালো থাকে। আর ওগুলো সকাল হলে আমাকে দিত, বলতো এখান থেকে বেছে বেছে ভালো ভালোগুলো তুই নিয়ে খা। তো এগুলো অনেক ভালো, আমি রাতে
রাত্রে কুড়িয়ে রাখছি। তো আমগুলো এত ভালো লাগতো খেতে, কি আর বলবো, কিন্তু সেই স্বাদ এখন আর পাই না। তোমাদের তো মিষ্টি একটা আম গাছও ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটাকে আমরা সুন্দরী আম গাছ বলতাম। অনেক সুন্দর আম দিত, ওটা একেবারে লাল টকটকা উপর দিয়ে থাকতো, অনেক ভাল লাগতো তো ওই আমগুলো খেতে আর কি। এখানে আম্মু পুরো আম ভর্তাটা বানিয়ে ফেলেছে। আম্মু আম ভর্তাটা বানানোর সময় গুঁড়া দুধ ব্যবহার করেছে। গুঁড়া দুধ দিলে নাকি এর ফ্লেভারটা আরো বেড়ে যায়। হ্যাঁ, গুঁড়া দুধ দিয়ে আসো, তোমাদের কখনো বানাই খাওয়াই নাই তো এই জন্য তোমরা বুঝতে পারতেছো না। খাইতে কিন্তু অনেক মজা লাগে। আমরা আগে দেশ বাড়িতে এভাবে বানাই খাইতাম, অনেক ভালো লাগতো। আমরা অবশ্য লিকুইড দুধ দিয়ে বেশি বানাতাম। ও, আমার থেকেও তো অনেক ভালো লেগেছে। আমি যে খেয়েছি আমার থেকে অনেক ভালো লেগেছে। তুমি অনেক মজাদার করে বানিয়েছো এই আম ভর্তাটা। এভাবে আপনারা একবার আম ভর্তা বানিয়ে দেখবেন, খুব খুব মজা হয়। আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আব্বু গুঁড়া দুধ দিয়ে পছন্দ করে নাকি লিকুইড দুধ দিয়ে? আমার আব্বু সব রকমই পছন্দ করে, ও আম ভর্তা খেতেই পছন্দ করে। আচ্ছা, এখানে আমরা কাঁচা আমের সাথে তেঁতুল দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা এটার সাথে তেঁতুলটা দিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসে। আর এখানে আমি আম্মুকে বলছিলাম যে তোমার আম ভর্তাটা এতটাই মজা হয়েছে যে আমি তোমাকে এখানে 10-এ 10ই দিব, কারণ খুবই টেস্টি হয়েছে আম ভর্তাটা। আর এখন আম্মু এখানে পটল চিলে নিচ্ছে। আম্মু কোনো একটা রেসিপি আছে তৈরি করবে, আমি জানি না কি তৈরি করবে, কিন্তু আম্মু বলছে আজকে রেসিপিতে তোমার খোসাও কাজে লাগবে, পটলও কাজে লাগবে। এখন কি রেসিপি বানাবে আমি জানি না। সত্যি বলতে আমি চট্টগ্রাম থাকি। চট্টগ্রাম আমি আসার পরে আমি যা আশেপাশের আমার যে মানুষগুলো বেশিরভাগই চিটাগাংয়ের মানুষই থাকে, তো ওরা কখনো তরকারি দিয়ে তো মাছ খায় না, তো ওরা এমনি মাছ খায় আর আমরা তরকারি দিয়ে খাই। তো এই জন্য আমার রেসিপিটা আমার কাছে খুবই নতুন, আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আমরা তরকারি দিয়ে মাছ খেয়ে সবসময় অভ্যস্ত। তা আমি এখন পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর এই পটলের বাকলগুলো দিয়ে ভর্তা বানাবো। আম্মুরা তো নদীর মাছ খেতে পারতে না, নদী পুকুর দুইটার মাছই খেতে পারতে না, আমরা পুকুরের মাছই বেশি খেতাম, নদীর মাছ তেমন একটা পেতাম না, যেহেতু আমরা একটু একদম ভিতরের দিকে, মানে আমাদের বেরির ভিতরের দিকে, এই জন্যই তো আমরা পুকুরের মাছটাই বেশি পেতাম। যারা বেরির বাইরে তারাই নদীর মাছটা বেশি খায়। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তুমি চাঁদপুরে থাকো, চাঁদপুরে ইলিশ তুমি খেয়েছো, খাওনি? হ্যাঁ, চাঁদপুর ইলিশ খাইছি। আমার আব্বা নিয়ে আসতো আগে, ইলিশের যখন সিজন পড়তো তখন নিয়ে আসতো। তখনকার তো অনেক কম দাম ছিল, বড় বড় ইলিশ মাছ 100 টাকা 150 টাকা করে বিক্রি হতো, আর খেতেও অনেক ভালো লাগতো। আমাদের জন্মের পর থেকে আমরা খুবই গ্রামের বাড়িতে গিয়েছি, খুব কম সময় গিয়েছি, এই জন্য আমার যখনই যাই আমি চাঁদপুরে ইলিশ খেতে পারিনি, কারণ ওই সময় সিজনই থাকে না। এই জন্য আমার কখনো চাঁদপুরে ইলিশ খাওয়া হয় নাই। ইনশাল্লাহ সামনে যখন কখনো বাড়িতে যাব তখন তোমাকে চাঁদপুর ইলিশ খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। আর এখন আম্মু এখানে দেখাচ্ছিল যে একটা পাকা পটল, এই পাকা পটলটা আমি ফেলে দিতে বলছিলাম, আম্মু বলছে যে না, এটাও ব্যবহার করা যাবে, পাকা পটলও খাওয়া যায়। আমার দাদি পাকা পটল পাইলে যে খুশি হইতো জানো। পাকা পটলের বিচিগুলো যখন একটা শক্ত শক্ত হয়ে যেত, আমি বলতাম এগুলো ফেলে দাও ফেলে দাও, বলতো না না, এগুলো কুটকুট করে ভেঙে ভেঙে খাবো, তরকারিতে দিয়ে দিত, আর এগুলো কুটকুট করে চাবে চাবে খাইতো। আমি ওখান থেকে শিখে ফেলেছি পটলের বিচি খাওয়া। হ্যাঁ, আমিও বড় মাকে অনেক মিস করি, বড় মা আমাকে অনেক আদর করতো। আর এখন আম্মু মাছগুলো ভেজে নিচ্ছে সুন্দর করে। আর আপনি মাছ ভাজা কড়াইটাকে একটু অ্যাভয়েড করবেন, কারণ আমরা এই কড়াইগুলোতে আম্মু মাছ ভাজতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনি তো ফ্রাই প্যান আছে, ফ্রাই প্যান ব্যবহার করতে পারে, কিন্তু আম্মু বলে যে না, আমার এই কড়াইটাতেই মাছ ভাজতে ভালো লাগে। বিশেষ করে তেলের কড়াই যেগুলো মাছ উল্টাতে খুবই সুবিধা, ওগুলো আসলে সবসময় ধোয়া যায় না, সবসময় একদম পরিষ্কার করা যায় না, ঘষে ঘষে মাজা গজা করা যায় না। তো এই জন্য এগুলো একটু এরকম টাইপসেরই থাকে। কিন্তু ফ্রাই প্যানে করলে হয় কি, ফ্রাই প্যানে ক্ষতি হয়, এই জন্য সবসময় ফ্রাই প্যানে রান্নাবান্না করি না। এই জন্য আর কি সাধারণভাবে টুকটাক এসব পাতিলে রান্না করি। হ্যাঁ, আর এখানে আম্মু দিয়ে দিয়েছে তেল, মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছে ফ্লেভারের জন্য। আর এরপর এক্সট্রা কুকিং অয়েলও ব্যবহার করেছে। আর এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন বাটা দিয়ে ব্যবহার করেছে, আদা বাটা এখানে ব্যবহার করেনি। কেন করেন? মাছের তরকারিতে আদা বাটা ভালো লাগে না, সব মাছে না, যে কিছু কিছু মাছ আছে আবার আদা বাটা না দিলেও ভালো লাগে না। তো এই মাছটাতে আবার আদা বাটা দিলে তেমন একটা ভালো লাগবে না। ও, আর এরপর দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া 2 স্পুন, আর এখানে ধনিয়া গুঁড়া 1 টেবিল স্পুন, আর হলুদ দিয়েছে 1 টেবিল স্পুন। এরপরে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষিয়ে তারপর আমি এখন তরকারিটা ঢেলে দিয়ে দেব। তো আমি তরকারিটা কুটে রেখেছি, যে আগেই আলুও কুটে রেখেছি, তো এখন ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ কষাবো, তারপর আমি পানি দিয়ে দেব। হ্যাঁ, এই তরকারিটা না আমার অনেক পছন্দ। যদি এই তরকারিটা পটলের সাথে আমার ভালো লাগে। আর আমার থেকে পেঁপে খেতে একদমই ভালো লাগে না। আম্মু মাঝে মাঝে পেঁপে দিয়ে রান্না করে, তখন তো আমার থেকে জঘন্য লাগে, কারণ আমি পেঁপে একদম পছন্দ করি না।
পেঁপে আসলে সবচেয়ে সস্তা একটা তরকারি, এটা দাম একদমই কম, কিন্তু এটাতে যে কতটা পরিমাণ পুষ্টিগুণ আছে সেটা যদি তোমরা বুঝতা তাহলে পেঁপেটাই সারা জীবন খাইতা। তুমি তো পেঁপে নিজের জন্য, আর আমরা তো পেঁপে খাই না। আমার পেঁপে অনেক ভালো লাগে, আমি ডাল দিয়ে রান্না করি ভালো লাগে, ভাজি করলে ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, সব রকমই আমার ভালো লাগে। আমার খাওয়ার রুচি অনেকটাই ভালো, বুঝছো? ও, এই জন্যই তো আমরা চিকন। এখন আম্মু এখানে টমেটো দিয়ে দিয়েছে। টমেটো পরে দিলে কেন, আগে দেওয়া যাবে না? না, টমেটো আগে দেইনি, কারণ টক জিনিস যদি তরকারিতে প্রথমেই দিয়ে দেই তাহলে তরকারিটা ভালো করে সিদ্ধ হয় না। যেমন ধরো আলুটা ভালো করে সিদ্ধ হবে না, এই জন্য টক জিনিসটা একটু পরেই দিই। ও আচ্ছা, এখনো পর্যন্ত যারা আমার ব্লগের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। ডোন্ট ফরগেট টু লাইক ইট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল উইথ লাভ। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর এখানে আম্মু ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছে, ধনিয়া পাতাটা ফ্লেভারের জন্য দিয়েছে। আর আমাদের ফুল রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আর এখন এখানে আম্মু তৈরি করবে ঢ্যাঁড়সের ভর্তা। এই ভর্তাটা শুধু আম্মুই খাবে, আমি খাবো না, কারণ আমার থেকে ভালো লাগে না এই ঢ্যাঁড়সের ভর্তা, কি পিছলা পিছলা ভর্তা। আম্মু খাওয়ার জন্য বানাচ্ছে এটা। সত্যি বলতে আসলে ঢেঁড়সটা আমার অনেক প্রিয়, ভাজি বলেন, আবার ঢেঁড়স অনেক রকমই রান্না করা যায়। তো কয়টা ঢেঁড়স আসছিল ঘরে, তা আমি ভাবছি যে কয়েক রকমের তরকারি আছে একটু একটু করে, তা আমি এগুলো সব মিলিয়ে একটা ভর্তা বানিয়ে ফেলি। তা এখানে আমি আবার পটলের ভর্তা বানানোর জন্য চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি, সাথে একটু কাঁচামরিচও ভেজে দিয়েছি। আর এখন এগুলোকে আমি একদম পিষুনিতে পিষে ফেলেছি। পিষে তারপর আমি ভর্তাটাকে একটু চুলোয় ভালো করে মানে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর কি। তো ভর্তাটা হয়ে গেছে, আর এখন আমি ঢেঁড়সের ভর্তাটা করব। তো ঢেঁড়সের ভর্তার সাথে আমি বেগুন দিয়েছি, বরবটি দিয়েছি, তারপর আবার ঢেঁড়স তো দিয়েছি। তো এই সব মিলিয়ে এখন একটা ভর্তা বানাবো। আমাকে যদি বলো যে দুইটা ভর্তা থেকে কোনটা বেশি ভালো লেগেছে, আমি বলবো ঢ্যাঁড়সের ভর্তাটা আমার একদমই ভালো লাগে নাই, আমার থেকে চিংড়ি মাছের ভর্তাটাই ভালো লেগেছিল। চিংড়ি মাছ তো তোমাদের প্রিয়, তো তোমার ভালো লাগবে, যখন অ্যালার্জিতে ভুগবা তখন বুঝবা। আর এখন আমি ঢেঁড়সের ভর্তার জন্য দিয়ে দিলাম একটু শুকনা মরিচ, আর একটু সাথে লবণও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ, আর একটু ধনেপাতা, কাঁচামরিচ সব কিছুই দিয়েছি। দিয়ে এখন ভালো করে পিছনিটা ডোলে ডোলে একবার ভর্তা বানিয়ে ফেলেছি। এখন আমি দিয়ে দিলাম সব উপকরণগুলো। এখন এগুলোকেও আমি পিছনি দিয়ে একটা ডোলে ডোলে ভর্তা বানিয়ে ফেলবো। ভর্তা তো ভর্তাই, তাই না? এটা তো ডোলে ডোলে ভর্তাই বানাতে হবে। তা আমি এখন এগুলোকে ডোলে ভর্তা বানাচ্ছি, আর এই যে বেগুনের ছোকলাগুলো ফেলে দিচ্ছি। ফেলে তারপর আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ভর্তাটা আমার কত ভালো লেগেছে কি বলবো। আসলে ও একটু কমে খায়, মানে পিছলা জাতীয় খাবার জিনিস ওরা কম খেতে চায় এভাবে ভর্তা করলে। কিন্তু আম্মু যখন বলেছে যে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তখন আমি খেয়েছি, কারণ স্বাস্থ্যের কথা তো চিন্তা করতে হবে। আমি যদি এরকম খাবার বাছি তাহলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাই আমি একটু করে খেয়েছি। আসলে সবজি জিনিসটা এমনই যে আপনি ভর্তা বলেন, ভাজি বলেন, রান্না বলেন, যে কোনোই বলেন, যেভাবেই বলেন না কেন, খেতে অনেক ভালো। বাচ্চাদেরকে খাওয়ানো শেখানো উচিত, তাহলে সবসময় ওরা সবজি খেতে পারবে। আর অল্প সবজি থাকলে, একা থাকলে কিভাবে এটা ম্যানেজ করে কয়টা ভাত খাওয়া যায় সেটাও জানবে। তো এর জন্য আমি আমার ছেলে মেয়েদের শেখানোর জন্য আসলে এগুলো বেশি করি। হ্যাঁ, আমি তো জানতাম না যে ঢ্যাঁড়স দিয়েও ভর্তা হয়। আমরা বাঙালিরা সবকিছু দিয়ে ভর্তা আবিষ্কার করে ফেলেছি, কারণ আমরা ভর্তা প্রেমী। আমরা আসলে ভর্তা ভাতে বাঙালি, বুঝছো? আমরা ভর্তা ছাড়া কিছুই বুঝি না। আমরা বাঙালিরা ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেতে পারি। হ্যাঁ, আর এখন আম্মু দেখিয়ে দিচ্ছে ফাইনাল লুকটা। দেখতে যেই রকম সুন্দর হয়েছে, খেতেও ওই রকম মজাদার হয়েছে। এই ভর্তাটা আম্মুর খুব প্রিয় একটা ভর্তা। এই ভর্তাটা যদি আপনাদেরও প্রিয় হয় তাহলে আপনারাও এই রেসিপি ফলো করে বানাতে পারেন। আর এখানে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছি, আমি ওই জায়গাটার নাম এখন বলবো না আপনাদেরকে, এটা আমাদের পরের ব্লগে দেখতে পারবেন। আজ এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।